হাই, আমি মনোরিনা, থাকি নরওয়েতে। আজ দেখা করছি বেলজিয়ামের ব্রুজ শহরটি থেকে। পিকে সিনেমার ৪ কদম গানটার কথা মনে আছে তো? সেই গানটার শুটিং কিন্তু হয়েছিল এই ব্রুজেই। সে ছাড়াও কলিন ফেরেলের ইন ব্রুজ ছবিটির শুটিংও হয়েছিল এখানেই। বিভিন্ন সময়ে আরো নানান ফিল্মের শুটিং হয়েছিল এই ব্রুজে। তার কারণ এর অনবদ্য মধ্যযুগীয় সৌন্দর্য। আমাদের নেদারল্যান্ডের ট্রিপ শেষ করে আমরা চলে এসেছি বেলজিয়ামে। আর আজকের ব্লগে আমরা ঘুরে দেখব ব্রুজ, দেখব বেলজিয়ামের ব্রাসেলস থেকে কিভাবে পৌঁছানো যায় ব্রুজ, আর জেনে নেব এই প্রাচীন শহরটিতে দেখার মতো কি কি আছে। ইলেকট্রিক গিটার, এই দেখো চকলেট ইলেকট্রিক গিটার। হ্যালো আর ওয়েলকাম টু আ নিউ ব্লগ। যেই ব্লগে আজকে আমরা একটা নতুন দেশ যাব। যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানো আমি নরওয়ে থেকে এখন আছি অ্যামস্টারডামে, এসছি অ্যামস্টারডাম থেকে ডেন হাগে। তো এখনও আমি নেদারল্যান্ডেই আছি, নেদারল্যান্ডের আরেকটি শহর ডেন হাগ। আর সেখানকার সেন্ট্রাল স্টেশনে আছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। সেন্ট্রাল স্টেশনের সঙ্গেই হচ্ছে বাস স্টপ। তো আজকে আমরা এখান থেকে বাস ধরবো, ওই যে আমার ব্যাগ। আজকে আমরা এখান থেকে বাস ধরবো, বাস ধরে আমরা যাচ্ছি অন্য আরেকটা জায়গা, মানে অন্য আরেকটা কান্ট্রি, যেটা হলো বেলজিয়াম। নেদারল্যান্ডের প্রতিবেশী কান্ট্রি বেলজিয়াম। বেলজিয়ামের ব্রাসেলসে আমরা যাচ্ছি। নেক্সট যে ব্লগটা হবে সেটা পুরোটাই বেলজিয়াম, মানে এই যে ব্লগটা, এই ব্লগটা পুরোটাই বেলজিয়ামের ওপর। বেলজিয়ামে আশা করছি বেশ কিছু ভালো ভালো জায়গা তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো এখন ঘড়িতে বাজে 6:30 মতো। কটা বাজে? 6:23। আর আমাদের এখান থেকে ডেন হাগ থেকে ব্রাসেলসের জন্য বাস আছে 6:40-এ। যেতে মোটামুটি 3-3.5 ঘন্টা লাগে। তো নেদারল্যান্ড থেকে একদমই প্রতিবেশী দেশ যেহেতু, বাসে করেই যাওয়া যায় আর খুব সস্তায় যাওয়া যায়। তো ইউরোপের ভেতরে এদিক ওদিক ট্রাভেল করার জন্য কিন্তু সস্তাতে, যদি তোমাদের কাছে সেঙ্গেন ভিসা থাকে তাহলে খুব সহজে এইভাবে বাসে ট্রেনে কিন্তু যাতায়াত করতে পারো। আর এখান থেকে যেরকম বললাম 3.5 ঘন্টার জার্নি, পৌঁছে যাব ব্রাসেলসে। সেখানে আমাদের বন্ধুদের বাড়িতে আমরা থাকবো। ওরা ব্রাসেলসে বেশ কিছু বছর ধরে আছে। নেদারল্যান্ডে ওরা এসেছিল অ্যান্ড এখানে আমাদের সাথে দেখাও করে গেছে। তো খুবই এক্সাইটেড যে আবার ওদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমাদেরকে দেখাই যে এইটা হচ্ছে ডেন হাগের স্টেশন, আর ওইদিকে আছে মেট্রো স্টেশনের সঙ্গে, সেটা দেখাতে পাচ্ছি না। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে সৌভিক দাঁড়িয়ে আছে এখানে। সৌভিক সারাদিন আজকে হাঁটাহাঁটি করেছে। কত হাজার স্টেপ হয়েছে আজকে আমাদের এখনো অব্দি? প্রচুর হাঁটাহাঁটি হচ্ছে আমাদের। 13,900 স্টেপ হয়েছে, আরও বেশ কিছু হবে। ও আচ্ছা, ওই যে মেট্রো দেখা যাচ্ছে এখান থেকে, সব একসঙ্গে ইন্টারকানেক্টেড। হ্যাঁ, মেট্রোটা এখানে ঢুকবে আর এদিকে নিচে হচ্ছে স্টেশন। আর এই যে বাসগুলি আছে, এরকমই একটি বাসের জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, মানে ওই আর কি টুকিটাকি খাওয়ার দাওয়ার প্যাক করে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, এবার জাস্ট যাওয়ার পালা। তো চলো, বেলজিয়ামের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। একটা নতুন দেশ দেখার জন্য আমিও তোমাদের মতো ইকুয়ালি ইন্টারেস্টেড, এখন এক্সাইটেড। ওয়েলকাম, আজকে নেক্সট ডে। আর রেডি হয়ে গেছি। আজকে আমরা বেরোচ্ছি আমাদের ফার্স্ট ডে অফ ব্রাসেলস ট্রিপে। ওখানে সৌভিক দাঁড়িয়ে আছে ওর সঙ্গে। তো আমরা এখন বেরোবো, একটু দেরি হয়ে গেছে, বেলা 12টা বাজে। তো এখান থেকে ক্যাবে করে আমরা যাচ্ছি এয়ারপোর্টে, যেখান থেকে আমরা আমাদের এখানকার রেন্টাল কার যেটা, সেটা পিক আপ করবো, দিয়ে সেই গাড়িতে করে তারপর যাবো। ব্রাসেলসের এয়ারপোর্টে এখন বসে আছি। আর ওই দেখো ইউরোপ কারের সেকশন। এইগুলো কিন্তু সারি সারি বিভিন্ন ধরনের কাউন্টার, যেখান থেকে গাড়ি ভাড়া করতে পারো। সেরকমই ইন্ডিয়া থেকে তোমরা যদি কেউ আসো, তোমাদের যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে, তো এখান থেকে গাড়ি নিয়ে আরামসে তোমরা গাড়ি করে ঘুরতে পারো। এগুলো কিন্তু সবই অনলাইন বুক হয়ে যায়, পেমেন্টও অনলাইনই হয়ে যায়। আগে থেকে বুক করতে পারো, কী ধরনের গাড়ি দিচ্ছে সব কিছু ডিটেলস দেখতে পারো। অলসো তোমরা সিলেক্টও করতে পারো কী ধরনের গাড়ি নিতে চাও। ড্রাইভিং লাইসেন্স
লাইসেন্স আর যেরকম আমাদের রেসিডেন্স পারমিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স নিল, তো ডকুমেন্টেশন সব কিছু ওদের ওয়েবসাইটে দেওয়া থাকে। ইউরোপ কার্ড, EUROPCAR, ইউরোপ কার্ড। ওকে, আমাদের সঙ্গে একটা প্রবলেম হয়েছে, যেরকম তোমাদের বলছিলাম যে এখান থেকে গাড়ি নেওয়া সহজ, অ্যাপারেন্টলি নট। এক দুটো ছোটোখাটো জিনিস মিস হয়ে গেলে খুব প্রবলেম হয়। যেমন সৌভিকের লাইসেন্স এখন নরওয়েতে জাস্ট 10 মাসই হলো হয়েছে, তো সেই জন্য গাড়ি কিন্তু আমরা পেলাম না। তার কারণ অ্যাটলিস্ট 1 বছর ভ্যালিড হতে হবে লাইসেন্সের, তবেই এখান থেকে গাড়ি পাওয়া যাবে। আর সেটা শুধু ইউরোপ কার নয়, যে কোনো গাড়ির কোম্পানি। সো এটা আমরা জানতাম না, একটা লেসন লার্ন পুরো। আমাদের পুরো পেমেন্ট হয়ে গেছিলো, সেটাও ওরা ফেরত দিয়ে দিয়েছে, কারণ অফকোর্স গাড়ি দিতে পারবে না। তো এনিওয়েজ এখানকার পাবলিক ট্রান্সপোর্ট থ্যাঙ্কফুলি অনেক ভালো। তো আমরা এখন ট্রেনে করেই যাচ্ছি, ট্রেনে করে ডাইরেক্টলি এই যে টিকিট কাটছে ওরা, তো ট্রেনে করে পৌঁছে যাব ব্রুজ। আমরা আজকে যাচ্ছি ব্রুজ। 3 মিনিটে ট্রেন আছে, তাড়াতাড়ি করে নামছি আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে যাবে, এদিকে যাবে। ওকে, ব্রাসেলস থেকে ব্রুজ যাওয়ার জন্য সারাদিনে অনেক ট্রেন থাকে, যেতে সময় লাগে ওই 50 মিনিট মতো। যেমন দেখলে আমরা ট্রেন চেঞ্জ করলাম, কারণ আমরা একটা ভুল ট্রেনে উঠে গেছিলাম, তাই মাঝখানের একটি কানেক্টিং স্টপ থেকে আমরা অন্য ট্রেন নিলাম। তোমরা ব্রাসেলস থেকে গেলে একদম ডাইরেক্ট ট্রেনই ধরো। আবার চড়া হলো, অ্যামস্টারডামে চড়া হয়েছিল, অ্যামস্টারডামেই চড়েছিলাম তো আমরা এই ডাবল ডেকার ট্রেন, জান্সেস গান্স, হ্যাঁ কারেক্ট। আবার এখানে বেলজিয়ামে চড়া হচ্ছে। ট্রেনের ভিতরটা কিছুটা এরকম, ওর যে সিঁড়ি নেমে গেছে নিচে, এখান থেকে উঠতে হয়। ব্রুসে পৌঁছে গেছি, এটা হচ্ছে প্রথম ক্যানালটা। ওয়াও, ওকে, খুব সুন্দর। ব্রুসে পৌঁছে গেছি আমরা, আর ব্রুসে এটা প্রথম ক্যানেল দেখলাম, এটা মেন ক্যানেল। আর এখানে একটা পার্কের ভেতর দিয়ে আমরা এখন সেন্ট্রামের দিকে এগোচ্ছি, আর খুব সুন্দর একটি রাস্তা, পুরো ফল কালার্স চারিদিকে। সুন্দর, so pretty. ব্রুজের এই মিনে ওয়াটার লেক বা লেক অফ লাভ লোকাল লোকজন আর ট্যুরিস্টদের কাছে খুবই পপুলার একটি জায়গা। এই সুন্দর বাঁধানো ব্রিজটিতে দাঁড়ালে চারিদিকের ঘন সবুজ গাছপালার মধ্যে দিয়ে চোখে পড়ে মধ্যযুগীয় ক্যাসেল দে লা ফেলে। ফটোগ্রাফির জন্য একদম আদর্শ জায়গা। Wow, স্টেপ করা correct. এই আর্কিটেক্ট কোথায় আর্কিটেক্ট ফ্লেমিশ হচ্ছে আর্কিটেকচার পেইন্টিং খুব নাম করা, ঠিক আছে। আর
Ferrari. Good. Don't give a body. অনেকজন ভুল করে জলকে নিয়েছে, অ্যাকচুয়ালি ঘোড়ার জন্য শহরে ঢুকতেই চোখে পড়ল একের পর এক ঘোড়ায় টানা গাড়ি। এখানে এলে এই ঘোড়ায় টানা গাড়িতে শহরের ট্যুর করতেই পারো। মধ্যযুগীয় কবল স্ট্রিট আর দুদিকের পুরনো বাড়িঘর থেকে মনে হচ্ছিল যেন টাইম ট্রাভেল করে অন্য কোনো সময় পৌঁছে গেছি। ইউরোপের অন্য যে কোনো শহরের মতোই এই শহরটিকেও ভালোভাবে কাছ থেকে ঘুরে দেখতে গেলে পায়ে হেঁটে বেড়ানো অবশ্য সব থেকে ভালো উপায়। সত্যি বলতে কি, ছিমছাম বাঁধানো রাস্তাঘাট, দুই দিকে সারি সারি দোকান বাজার, রেস্টুরেন্ট, ছোট ছোট পাব, ক্যাফে, এই সবকিছুই উদ্বুদ্ধ করে শহরটিকে পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য। এখানে যেতে যেতে ব্রুজের ব্যাপারে কিছু তথ্য জেনে নিই। পঞ্চদশ শতাব্দীতে ব্রুজ ছিল আদিম ফ্লেমিশ মানুষদের জন্মভূমি। ফ্লেমিশরা হলো বেলজিয়ামের ফ্ল্যান্ডার্সের একটি জার্মান জাতিগত গোষ্ঠী, যারা ফ্লেমিশ ডাচ ভাষায় কথা বলে। ফ্লেমিশ মানুষরাই কিন্তু বেলজিয়ামের সংখ্যাগরিষ্ঠ, প্রায় 60%। সে যাই হোক, তো সেই পুরনো কথায় ফিরে যাই। সেই সময় থেকেই কিন্তু ব্রুজ শিল্পকলার জন্য বিখ্যাত ছিল। ব্রুজ ছিল বিভিন্ন নামি দামি শিল্পী যেমন জন ভ্যান আইক এবং হ্যান্স মেমলিং এর মতো শিল্পীদের পৃষ্ঠপোষকতা এবং চিত্রকলা বিকাশের কেন্দ্র। তাদের অনেক কাজ রপ্তানি করা হয়েছিল, যা কিনা সমগ্র ইউরোপের চিত্রকলাকে প্রভাবিত করেছিল। ছোট্ট ছোট্ট দোকানপাট কি সুন্দর। এখানে বোটের ইনফরমেশন নেওয়ার জন্য আমরা যাচ্ছি, জাস্ট দেখার জন্য কতক্ষণ খোলা আছে। 4টে অবধি খোলা। ব্রুজের অন্য আরেকটি পরিচয় হলো তার ক্যানেলগুলি। ব্রুজে এলে ক্যানেলে বোট রাইড কিন্তু খুবই পপুলার একটি অ্যাক্টিভিটি। পপুলার হলেও সস্তা একদমই নয়। মোটামুটি আধ ঘন্টার একটি বোট রাইডের টিকিটের দাম থাকে 70 ইউরো। কিন্তু ক্যানেল রাইডটি বেশ সুন্দর একটি এক্সপিরিয়েন্স এখানে, তাই করতেই পারো। আমরা অবশ্য ক্যানেল রাইড করতে পারিনি অন্য কারণে। শনিবার বা কোনো ছুটির আগের দিন বিকেল 4টে অবধি বোট রাইড করা যায়। আমাদের হাতে কিছুটা সময় থাকলেও আমাদের লক্ষ্য ছিল অন্য আরেকটি জায়গা, তাই বোট রাইডকে মানা করে চললুম সেই উদ্দেশ্যে। এটা একটা হসপিটাল প্লাস চার্চ। ওকে, গিয়ে দেখা যাক যে কি লেখা আছে। ওকে, এই দেখো, মিউজিয়াম সেন্ট ইয়ান্স হসপিটাল। ব্রুজের এই সেন্ট জনস হসপিটাল বহু পুরনো এক মধ্যযুগীয় হসপিটাল, যাকে এখন প্রিজার্ভ করে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। বলা হয় এই হসপিটালটি ইউরোপের সব থেকে পুরনো হসপিটালগুলির মধ্যে অন্যতম। এই চত্বরে একটি সুন্দর চার্চ ছাড়াও অন্যান্য অনেক হসপিটাল বিল্ডিং এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। মিউজিয়ামটিতে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়, আর সময়সীমা হলো সকাল 9:30 থেকে বিকেল 5টা। এটা হচ্ছে এখানকার শপিং স্ট্রিট, পুরো রাস্তাটাই হচ্ছে শপিং স্ট্রিট, আর এইদিকে সমস্ত ব্র্যান্ড একটার পর একটা। মাঝখানে হাট বসে। ওকে, চারিদিকে হ্যাঁ, এটা ছিল, এদের তো প্যালেস না, বাট বলতে পারি যেটা মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা এখানে। আচ্ছা, ঠিক আছে, এগুলো সব অফিস বিল্ডিং। এটা হচ্ছে তোর এই ডান দিকে বেলফ্রি বলে এটাকে। বেলফ্রি, এটা হচ্ছে ওদের মেইন চার্চ। এটা ওদের মেইন চার্চ, যেটাকে বেলফ্রি বলে, আমাদের বন্ধু এক্ষুনি এক্সপ্লেন করলো। আর এটা হচ্ছে ক্যাসেল তো বলে না, বাট মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তো ফ্লেমিশ লোকজনরা যেখানে সেটেলমেন্ট করেছে সেখানে এরকমই হয় যে মাঝখানটায় ফাঁকা জায়গা থাকে, হ্যাঁ, স্কোয়ার জায়গাকে ঘিরে পুরো চারিদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস, চার্চ, খাওয়ার জায়গা, শপিং এরিয়া। আর ওই দিকটা এখন তো ওটাকে শপিং স্ট্রিট করে দিয়েছে, বাট কি দারুণ।
কি তুমি যেরকম দেখেছিলে মুভিটাতে সেরকমই লাগছে দেখে? হ্যাঁ একদমই তাই। তুই কোন মুভি দেখেছিলে? আমি যে সিনেমা দেখলাম সেখানে তো ফাঁকা ছিল, পুরো ফাঁকা ছিল, প্রচুর লোক। হ্যাঁ তো অফকোর্স মুভি শুটিং করার সময় নিশ্চয়ই ফাঁকা করে নিয়েছে। মনে হচ্ছে পুরো একদম ওল্ড এজ ভাইব। যেরকম দেখছো হাঁটতে হাঁটতে সোজা এখন যে জায়গাটিতে চলে এসেছি সেটাকে বলা হয় ব্রুজের মার্কেট স্কোয়ার। এখানে চারিদিকে মধ্যযুগীয় বিভিন্ন বিল্ডিং এর সঙ্গে আছে এই বেলফ্রি, যা কিনা একটি 83 মিটার লম্বা টাওয়ার। বেলফ্রির নিচে আছে সংলগ্ন সিটি হল। এখন প্রথম কবে এই টাওয়ারটি বানানো শুরু হয়েছিল তা ঠিক কেউ বলতে পারে না, তবে 13 থেকে 15 সেঞ্চুরির ভেতরে বিভিন্ন ধাপে ধাপে টাওয়ারটি সম্পূর্ণ করা হয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত এই বেলফ্রির 366টি সিঁড়ি দিয়ে উঠে একেবারে চূড়ায় উঠলে ব্রুজের নাকি অসামান্য একটি ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে প্রভিন্সিয়াল হল, মানে প্রভিন্সিয়াল ক্যাসেল। যদি রাজা আসে তাহলে সে এখানে থাকে, না হলে ব্যাপারটা পুরো বন্ধই থাকে। রাজবাড়ি এখন মনে হচ্ছে বন্ধ। পৌঁছে গেছি আমরা চকলেট মিউজিয়াম, চকো স্টোরি, চকোলাদে মিউজিয়াম। বেলজিয়াম বিখ্যাত তার চকলেটের জন্য, আর ব্রুজ আসলে এই চকলেট ফ্যাক্টরি যার নাম চকো স্টোরি ইজ আ মাস্ট ভিজিট। টিকিটের দাম মোটামুটি ওই 64 ইউরো মতো। টিকিট কেটে ভেতরে ঢুকলে একটি অডিও গাইডেড ট্যুরের মাধ্যমে জানা যায় চকলেটের ক্রমবর্ধমান ইতিহাস, কিভাবে চকলেট প্রথমে এসেছিল আর ইউরোপেই বা তার আগমন কিভাবে হয়। বিভিন্ন সময়ে সমাজের ধনী উচ্চবিত্ত মহলে চকলেট কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল তাও দেখানো আছে। সেছাড়াও চকলেটের মেডিসিনাল গুণাবলীর ওপরেও আছে একটি আলাদা সেকশন। Mustache cup is. Have you seen the mustache cup? হ্যাঁ, ইয়েস আই হ্যাভ। ওই দেখা যায় কোকো ট্রি, কোকো গাছ, যেখান থেকে কোকোর ফলটা বেরোয়। সব কিছুই নেওয়া হয়। কোকোর বিচিটা হচ্ছে বেসিক্যালি যেটা তো চকলেটটা তৈরি করা। হ্যাঁ, বাইরের বাটারটা। এই যে এই ধরনের গাছ হয় যেখানেই এত বড় বড় কোকোর ফল হয়, তার বিচি থেকে হয় চকলেট, মানে কোকোয়াটা পাওয়া যায়। এটা ডার্ক, এটা অ্যাম্বার। আর সবশেষে বেরোনোর সময় অংশগ্রহণ করা যায় চকলেট মেকিং সেশনে, মানে একটি ওয়ার্কশপ যেখানে দেখানো হয় কিভাবে চকলেট বানানো হয়। দেখো বিভিন্ন চকলেট। এই দেখো এগুলো সবই কিন্তু চকলেট, চকলেট দিয়ে বানানো। আমরা একদম চকলেট ফ্যাক্টরি শেষে এসে উপস্থিত হয়েছি। এইটা চকলেট, এই যে এখানে লেখা আছে এই যে বেলজিয়াম চকলেট, মানে বেলজিয়াম ফ্রাইস যে ফেমাস সেটা চকলেট দিয়ে বানানো পুরোটা। এই দেখো সব চকলেটের। ইলেকট্রিক গিটার, এই দেখো চকলেট ইলেকট্রিক গিটার।
এই দেখো, এটা হিস্টোরিয়াম, মানে হিস্টোরিক জিনিসপত্র রাখা আছে অ্যাবাউট ব্রুস, বাট তার ওপরে আছে রেস্টুরেন্ট যেখানে লোকজন বসে খাচ্ছে, বাট আই থিঙ্ক ওগুলো অনেক আগে থেকে বুক করতে হয়। তো এখন আমরা চকলেট ফ্যাক্টরি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে হেঁটে চলেছি। এখন সবারই পেটে বেশ ইঁদুর হচ্ছে গিয়ে ডন বৈঠক মারছে, ছুঁচোয় ডন বৈঠক মারছে, তাই আমরা এখানে দেখছি যে কোথায় খেতে যাওয়া যায়। চকলেট ছাড়াও বেলজিয়ামের আর যে খাবারগুলি মাস্ট ট্রাই তা হলো বেলজিয়াম ওয়াফেলস আর ফ্রিটস। ফ্রিটস মানে বেলজিয়াম ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাই থেকে বেশ কিছুটা আলাদা। এই ফ্রিটস হলো বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম আর একটু মোটা। বিভিন্ন রকম টপিংস দিয়ে এই ফ্রাই খাওয়া হয়। সে ছাড়াও এখানকার বিফ স্টুও কিন্তু খুবই ফেমাস। সন্ধে নেমে এসেছিল আর চারিদিকের দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা ফিরে চললাম স্টেশনের দিকে। ট্রেন ধরে ফিরতে হবে ব্রাসেলস। এর পরের ব্লগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস আর শেয়ার করব ব্রাসেলসে কি কি দেখার আছে। ব্রুজে কাটানো আজকের দিনটি আমার স্মৃতির মণিকোঠায় একটি বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। আর তোমরা যদি ইউরোপে আসার প্ল্যান করো তাহলে ব্রুজ একটি মাস্ট রেকমেন্ডেড অপশন। रतलाम की गलियों पे ये अकेली लड़की खुली हुई तिजोरी की तरफ है। আমরা এখন ট্রেন ধরার জন্য ছোটাছুটি করছি, কারণ এখান থেকে ট্রেনে করে যেতে মোটামুটি আধ ঘন্টা লাগে। সামনে একটা ঘোড়া আসছে। হ্যাঁ, একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। স্ট্যাম্পিডে পড়তে না চাও সাইডে চলে এসো। ও ঘোড়া গাড়িটা দেখে যাও, মজা লাগছে না? আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জানি ব্লগ আসতে একটু দেরি হচ্ছে, তার কারণ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার ফলে এডিটিং করতে সময় পাচ্ছি না। জায়গাটা পুরো শান্ত। 1 ঘন্টা আগে প্রচুর লোক ছিল। হ্যাঁ, এখন জাস্ট একজন কেউ কথা বলতে, সেটাই খালি শোনা যাচ্ছে। যাই হোক, আশা করছি পরের ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর নতুন একটি শহর তোমাদেরকে দেখাতে পারবো। এই ধরনের ট্রাভেল ব্লগ যদি তোমাদের ভাল লাগে বা নরওয়েতে কাটানো আমার সাধারণ জীবন যদি তোমাদের ভাল লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে একেবারেই ভুলো না। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি বাই বাই। I'm still so amazed by you.